যুদ্ধ চালাতে ইসরায়েলিরা দারিদ্রতায় পড়েছেন, কাজে অনীহা প্রকাশ পাইলটদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বেনিয়ামিনের একটাই প্রধান কাজ, তা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া। নিজের দেশের অভ্যন্তরে নানা সমস্যা জিইয়ে রেখে আমেরিকার সহায়তায় তিনি মোড়লগিরি আর দখলদারিত্ব বজায় রাখতে গাজা, লেবানন ও সিরিয়ায় তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর এই জেদের কারণে ইসরায়েলের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় যাচ্ছে, দারিদ্র্যের কবলে পড়ছে দেশের নাগরিকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম স্বীকার করেছে যে গাজা যুদ্ধের কারণে দারিদ্র্যের কবলে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের 1/4 জনগণ। সোমবার ইসরায়েল হায়ম পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক দারিদ্র্যসীমা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের 25% মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। যুদ্ধের 14 মাস পর এই সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দখলকৃত ভূখণ্ডে সামাজিক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। গত 16 নভেম্বর গ্লোবাল রেটিংস সংস্থা S&P তাদের এক প্রতিবেদনে জানায় যে 2024 সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0% হবে। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন GDP উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বাজেট ঘাটতি 2024 সালের শেষ নাগাদ জিডিপির 9% পৌঁছাবে এবং 2027 সাল পর্যন্ত তা 5 থেকে 6% থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশটির সরকারি ঋণের হার 2027 সালের মধ্যে 70% হয়ে যাবে, যা 2023 সালে ছিল মাত্র 12%। S&P আরও জানিয়েছে, এই অর্থনৈতিক পতনের কারণ হল গাজার ওপর চলমান ধ্বংসাত্মক যুদ্ধ। এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে 45% ইসরায়েলি নাগরিক আশঙ্কা করছেন যে যুদ্ধের শেষ পর্যায়ে বা পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠোর হবে। গাজা যুদ্ধ মূলত ইসরায়েলের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। যুদ্ধের খরচ, সামরিক কার্যক্রম এবং দখলকৃত অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা একত্র হয়ে ইসরায়েলের জনগণকে চরম সংকটে ফেলেছে। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ ইস্যুতে নাগরিকদের মধ্যে ক্ষোভ রয়েছে, প্রায়ই বিক্ষোভ হয়, নেতানিয়াহুর ছবি পোড়ানো হয়, জুতা মারা হয়। এর ছোঁয়া সামরিক বাহিনীর মধ্যেও পড়েছে। যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর সেনা সদস্যগণ মারা যাবার কারণে ইতোমধ্যে নিয়োগের ক্ষেত্রে তাদের নাগরিকদের কেউই রাজি হচ্ছে না। শুধু তাই নয়, জোর করে গাজাতে যুদ্ধে পাঠানোর চেষ্টা কালে কেউ কেউ আত্মহত্যাও করতে চেয়েছেন এবং নিজেকে চিরতরে শেষ করেও দিয়েছেন। রিহাবেও পাঠাতে হয়েছে আহতদের। এমন অবস্থায় বিমান বাহিনীর পাইলটরাও কিন্তু যুদ্ধ বিমান চালাতে তাদের অসমর্থতার কথা জানিয়েছেন। এর মধ্যে আবার সেই যুদ্ধে যোগদানে বা বিমান চালানোতে অনীহায় থাকা অবস্থায় প্রাক্তন বৈমানিকরাও নানা আহ্বান জানাচ্ছেন। ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ পাইলটদের স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক স্টেট অ্যাটর্নি মোশে লাদর। তিনি এই আহ্বান জানানোর কারণ হিসেবে বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। লাদর সতর্ক করে বলেছেন, যদি সরকার তার বিতর্কিত বিচার সংস্কারের পরিকল্পনা আবার শুরু করে থাকে, তাহলে রিজার্ভ পাইলটদের দায়িত্ব পালন বন্ধ করা উচিত। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সিরিয়াল দুর্নীতির অভিযোগের মামলায় নেতানিয়াহু একটি মিসাইল প্রুফ হলে 2 দিন আদালতে হাজির হন। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং 3টি পৃথক মামলায় ঘুষ গ্রহণের অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এটি মিডিয়া এবং পক্ষপাতদুষ্ট আইনি ব্যবস্থার দ্বারা পরিচালিত একটি উইচ হান্ট। দুর্নীতির মামলার পাশাপাশি 75 বছর বয়সী নেতানিয়াহু গাজা যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার জন্য জনরোষের মুখোমুখি হয়েছেন। বিশেষত 2023 সালের 7 অক্টোবর হামাস কর্তৃক অপহৃত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে তার অক্ষমতা জনমনে ক্ষোভ বাড়িয়েছে। আমেরিকা ইসরায়েলকে ন্যাক্কারজনকভাবে বিশ্ব মতামতকে উপেক্ষা করে যুদ্ধের জন্য সব রকমের সাহায্য করে যাচ্ছেই। তবে মুক্তিকামীরা, প্রতিরোধ যোদ্ধারা থেমে নেই। ইয়েমেনে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরব দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
সোমবার আনসারুল্লাহ সদস্য এবং ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহনুমি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। তবে এদেশে উত্তেজনা বাড়ালে তা মার্কিন সেনা তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তাদের মিত্রদের জন্য নরকের দরজা খুলে দেবে। আহনমি আরও বলেন, আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাব, হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেন বহু আগেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ ও নৌযানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হয়েছিল। তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন এই আনসারুল্লাহ সদস্য। এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরের হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে আরব দেশটির চলমান সামুদ্রিক অভিযানের মধ্যেই ওই হামলা চালায় পশ্চিমা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে, সোমবার সকালের এই বিমান হামলাগুলো মিডি জেলার বোহাইস এলাকায় আঘাত এনেছে। এছাড়া কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদেইদা প্রদেশের আত্মহাইতা জেলাতেও হামলা চালানো হয়। তবে এ হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি। ইসরায়েল গত বছরের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থন ঘোষণা করে। এরই জেরে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে আরব দেশটি। আনসারুল্লাহ ও ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল ও আকাশপথে আক্রমণ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা বন্ধ করব না। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত গাজায় 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন একাত্মভাবে ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি সংগ্রামের পাশে থাকবে। মার্কিন ও পশ্চিমা সমর্থনপুষ্ট আগ্রাসনের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। ইয়েমেনের হুথিরা দাবি করেছে যে তারা ইসরায়েলে সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গেল সোমবার 16 ডিসেম্বর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় সশস্ত্র এই গোষ্ঠীটির সামরিক শাখার এ মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন 2। তবে ভিন্ন কথা বলছে ইসরায়েল। তারা পাল্টা দাবি করেছে যে তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুথিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ তার ঠেকাতে গিয়ে অর্থাৎ ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল। ক্ষেপণাস্ত্র সতর্কতায় ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। হুথিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেছে, কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকরা জানাচ্ছেন, ইসরায়েলের মরণ শুধু দারুণভাবে উপভোগ করার অপেক্ষায় আছি আমরা বিশ্ববাসী। তাদের অর্থনৈতিক, নৈতিক, অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞ ও স্থবিরতা এমন পর্যায়ে পৌঁছাবে যে তা তারা কল্পনাও করতে পারবে না। পাশাপাশি আমেরিকা এখন নিজে থেকে সরাসরি যুদ্ধে না জড়ালেও যেভাবে ইসরায়েলকে সাহায্য করে মোড়লগিরি ফলানোর চেষ্টা করছে, তাও ধীরে ধীরে মিইয়ে আসবে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, লেবানন, ইয়েমেন একসাথে হয়ে এক দুর্দান্ত প্রতিশোধ নেবেই নেবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। বিশেষ করে ভেতর থেকে শূন্য হওয়ার অপেক্ষায় আছে ইসরায়েল, কারণ সিরিয়ায় এত সহসাই তারা তাদের দখলদারিত্ব বাগিয়ে নিতে পারবে না। প্রতিবিদ্রোহীরা এখন বেশ সজাগ আছে। তুরস্ক আবার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলের দিকে। সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। যদিও তুরস্ক আসাদ বধের স্টেক হোল্ডার, তারপরও তুরস্ক ধীরে ধীরে বুঝতে পারছে ইসরায়েল এক অন্যরকম খেলোয়াড়। তাকে না থামাতে পারলে একসময় তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে ইসরায়েল। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই।
ধন্যবাদ।